আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, রাতের এই বুলেটিনে আপনাদের সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা। আপনাদের জন্য রয়েছে আজকে স্পেশাল অনেকগুলো ব্রেকিং খবর। যদি আমি সংক্ষিপ্ত ব্রেকিং খবরগুলোর শিরোনাম বলি, প্রথমে এবার দখলদার দেশটির ভেতরে একটা বড় সেনাবাহিনীর গ্রুপ, পাইলট এবং বিভিন্ন কমান্ডাররা নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছেন। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, এবার আমেরিকাকে উদ্দেশ্য করে উত্তর কোরিয়ার কিম জং উন মাল্টি লঞ্চার মিসাইল ছুড়েছে। ৩ নম্বর ব্রেকিং খবর, এবার চীনের আরেকটি জাহাজ, কার্গো জাহাজ ইরানের উদ্দেশ্যে। কি ছিল সেই জাহাজে? এবং আজ রাতে দখলদারদের বিরুদ্ধে ইরানের নতুন আরেকটি সারপ্রাইজ আসতে যাচ্ছে। কি হতে পারে সেই সারপ্রাইজ, তার কিছু ইঙ্গিত জানাবো। এবং দখলদারদের আক্রমণ করার আগে কি করে ইরান তাদেরকে বোকা বানায় সেই সম্পর্কেও বেশ কিছু তথ্য জানাবো আপনাদের। এবং দখলদার দেশটির গোয়েন্দা বাহিনীর মোসাদের আরো প্রায় কয়েক ডজন এজেন্টকে পাকড়াও করেছে ইরান। সাথে সীমান্তে পাহারা বাড়িয়েছে তুরস্ক এবং দেশটিতে তার সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। কেন এরদোয়ান হার্ড লাইনে নামছেন? আমি চেষ্টা করব এই প্রতিটি খবর একটা একটা করে আপনাদের দেবার জন্য। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ার করে আমাকে জানাবেন। প্রিয় দর্শক, এমডি হাসান শুনতে দেখতে পাচ্ছেন, তাহলে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হলো, আজকে দুপুরে এবং সকালে আমি যে লাইভ করেছি সেখানে আপনাদেরকে বলেছিলাম ইরান সিজিল মিসাইল ব্যবহার করেছে এবং এটি এই মিসাইলের সাথে এর আগে পশ্চিমা দুনিয়া পরিচিত ছিল না মধ্যপ্রাচ্য, এবং এটিকে মোকাবেলা করতে পারেনি দখলদার দেশটি এবং পারেনি আমেরিকা। দখলদার দেশটির ভেতরে কয়েকটি গণমাধ্যম প্রশ্ন ছুড়েছে যে ইরানের আক্রমণ কেন মোকাবেলা করতে পারছে না ইসরায়েল এবং আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম। এটি নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে আইডিএফ এর বিরুদ্ধে, এবং আমেরিকাও এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। যারা বলেছিল তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড পৃথিবী বিখ্যাত, তাহলে সেটি কেন ইরানকে আটকাতে পারছে না? সামরিক বিশ্লেষকরা বলছেন কয়েকটি বিষয়। এক, ইরান যেই পরিমাণ মিসাইলের মজুদ রেখেছে সেই পরিমাণ তাকে ইন্টারসেপ্ট করার এন্টি মিসাইল মজুদ নেই দখলদার দেশটির হাতে। তাই মার্কিন সামরিকবিদরা বলছেন তাদের গণমাধ্যমগুলোতে যে দখলদাররা মাত্র ৮ থেকে ১২ দিন ইরানের বিরুদ্ধে লড়াই চালাতে পারবে, কারণ তাদের রসদ ফুরিয়ে আসছে, অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তাদের ব্যাংকগুলো অচল হয়ে পড়ছে, স্টক মার্কেট ইরান মিসাইল মেরে ধ্বংস করে দিয়েছে। তো এরা নিজেদের এই দুর্গতি, দুর্ভোগ, ক্ষয়ক্ষতি, হত্যা বা নিহত এগুলো প্রকাশ না করলেও আস্তে আস্তে এগুলো প্রকাশ হতে শুরু করেছে। জেরুজালেম পোস্ট বলছে যে ভেতরের অবস্থা খুবই খারাপ। আইডিএফ দখলদার দেশটির সেনাবাহিনী তাদের কোনো সংবাদ প্রচার করতে দিচ্ছে না। যদি প্রচার করতে দিত, সচিত্র প্রতিবেদন দেখানো যেত আন্তর্জাতিক গণমাধ্যমে, তাহলে বিশ্ব দেখত ইরান কি পরিমাণ ক্ষতি করেছে তেল আবিব কিংবা হাইফার। কিন্তু নেতানিয়াহু কৌশলগত কারণে হাসপাতাল, মানবিক প্রতিষ্ঠানগুলোকে দেখায় আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য। কিন্তু ইরান আজকে বলেছে তারা হাসপাতালে আক্রমণ করেনি, কিন্তু হাসপাতালের পাশে থাকা সেনাবাহিনী এবং মোসাদের দুটো গোয়েন্দা দপ্তরকে টার্গেট করেছিল। সেই সময় শক ওয়েবে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ধারণা করা হচ্ছে ইরান যে মিসাইলগুলো ছুড়েছে সেই মিসাইলে কোনো একটি বা একাধিক মিসাইল হাসপাতালে এসে লেগেছে। প্রশ্ন হলো, গত 2 বছর ধরে গাজাতে
প্রত্যেকটা হাসপাতালকে যে অচল করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, হাসপাতালে শত শত আহত রোগী, শরণার্থী যে নিহত হয়েছিল দখলদারদের আক্রমণে, তার বিচার কে করবে? দর্শক, মার্কিন গবেষকরা বলছেন, সামরিক বিশ্লেষকরা বলছেন যে ইরান তার মিসাইলের মজুদ এত করেছে বা এত মজুদ আছে যে তাদের মোকাবেলা করা সম্ভব নয় যদি ইরানের বিরুদ্ধে আমেরিকা বা আদার্স দেশ এগিয়ে না আসে। ইসরায়েল এই যুদ্ধে জয় পাবে না, কারণ ইরানকে সেইভাবে তারা গুরুত্ব দিয়ে নিতে পারেনি। নেতানিয়াহু ভুলভাবে তিনি মনে করেছিলেন এটি হিজবুল্লাহ বা হুতি কিংবা হামাস। ইরানকে তিনি আন্ডার এস্টিমেট করেছেন, যার ফলে তিনি আজকে ভাষণ দিচ্ছেন। আমি বলছি না, মার্কিন বিশ্লেষকরা বলছে। আসেন কয়েকটি তাজা খবর দেই। দখলদার দেশটির ভেতরে কিছু প্রতিষ্ঠান দাবি করেছে পাইলটরা বিদ্রোহ করছে এবং বিমানবন্দরের সামরিক ক্যাম্প ছেড়ে, বিমানবন্দরের আশপাশ থেকে সামরিক ক্যাম্প ছেড়ে পালাচ্ছে তাদের সেনারা। কিছু গণমাধ্যম এটি দাবি করেছে এবং তারা বলছে তারা এভাবে জীবন দিতে চাইছে না। তারা ঘরে বসে সুইচ টিপ দিয়ে মানুষ মারতে পছন্দ করে, তারা এভাবে মরতে চায় না। এবং ইরানে ঢুকে ড্রোন, যুদ্ধ বিমান যে পরিমাণ ভূপাতিত হচ্ছে, এটা কোনোভাবে আর মেনে নিতে পারছে না দখলদার দেশটি। তাদের পাইলটদেরও জীবন হুমকি দিয়ে বলে তারা অনেকে যুদ্ধে যেতে চাইছে না, এমন তথ্য আসছে। এবং এরই মধ্যে উত্তর কোরিয়ার কিম জং উন তিনি প্রায় 10টির অধিক মাল্টি লঞ্চের মিসাইল ছুড়লেন এবং বার্তা দিলেন আমেরিকার উদ্দেশ্য করে যে আমরা ইরানের পাশে আছি, ইরান আমাদের বন্ধু, তাদেরকে আমরা একা করে চলে যাব না, তাদের একা রেখে আমরা ঘরে বসে থাকবো না, তাদের একা করে আমরা চোখ বন্ধ করব না। কিম জং উন বলছেন ইরানের পাশে আছি, পাশে থাকব। আর তাই জাতিসংঘের সকল নিয়ম ভঙ্গ করে কিম জং উন তার দেশ থেকে এই মাল্টি লঞ্চার মিসাইল ছুড়েছেন আমেরিকাকে বিশেষ বার্তা দেওয়ার জন্য। বলা হচ্ছে আমেরিকা যদি দখলদার দেশটির পক্ষে যুদ্ধে নামে, সেক্ষেত্রে কারা কারা তার পাশে থাকবে? আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, জার্মান, ফ্রান্স। পক্ষান্তরে ইরানের পাশে যদিও এখনো আওয়াজ আসছে না, হয়তোবা আর অনেকে পাশে দাঁড়াতে পারে। কারা কারা? রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, তুরস্ক এবং পাকিস্তান। তুরস্ক এবং পাকিস্তান যোগ দিলে আরো অনেকগুলো মুসলিম রাষ্ট্র ইরানের পাশে দাঁড়াবে, এমনটিও বলছে মধ্যপ্রাচ্যে যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের নিউজ আউটলেট গুলোতে। তার মানে ইরান একা থাকবে না। যদি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে নামে, এখানে বিগ পরিকল্পনা আছে চীনের হাতে। চীন বলছে মুরলীপনা আর চলবে না আমেরিকার, তাদের দিন শেষ। এবার মুরলীপনার দিন শেষ। অর্থাৎ যদি কোনোভাবে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে আমেরিকাকে বড় রকম ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমেরিকার বিরোধী শক্তিরা। এবং খেয়াল করে দেখবেন ইরান কিন্তু একযোগে অনেক বেশি মিসাইল এখন মারছে না। আজকে দিনেও 30টার মতো মেরেছে। ইরান কেন এখানে এই কৌশলটা ব্যবহার করছে একটু খেয়াল করেন, মন দিয়ে খেয়াল করলে বুঝবেন। ইরান এখানে কিছু কৌশল নিচ্ছে এরকম যে ইরান জানে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, অথবা আমেরিকা রসদ দিয়ে, দখলদার দেশটিকে রসদ দিয়ে যুদ্ধটাকে দীর্ঘ করতে পারে। তাহলে ইরান একসঙ্গে তার সকল শক্তি ব্যয় করবে, নাকি ইরান কৌশলগত কারণে শক্তি জমা রেখে শত্রুকে আতঙ্কে রাখবে? তো এক্ষেত্রে ইরান যে কাজটি করছে, তারা দখলদারদের প্রতিদিনই আঘাত করছে, কিন্তু বড় পরিসরে না, তারা টার্গেট বেজ অ্যাটাক করছে। এখন প্রথমে ইরান 300-400 মিসাইল বা রকেট ছুড়ে এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিত। এখন ইরান এটি করছে না। প্রথমে তারা সাইবার অ্যাটাকের মাধ্যমে দখলদার দেশটির আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে হ্যাক করে দিচ্ছে। এবং তারা এই মুহূর্তে যে মিসাইলগুলো মারছে, এগুলো আয়রন ডোম বা অ্যারো কিংবা থার্ড বা প্যাট্রিয়ট মোকাবেলা করতে পারছে না। ধরেন আজকের একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই।
আজকে ইরান 30টির মতো মিসাইল মেরেছে, এর মধ্যে সিজিল মিসাইলটি রয়েছে। বলা হচ্ছে এই 30টি মাত্র মিসাইলকে মোকাবেলা করতে পারেনি দখলদার দেশটি। কারণ কি? যারা এর আগে 300-400 মিসাইলকে, রকেটকে প্রতিহত করে বলতো যে আমরা সব ইন্টারসেপ্ট করেছি, তাহলে দখলদাররা এই মুহূর্তে কেন পারছে না 30টি বা 20টি বা 15টি মিসাইলকে ইন্টারসেপ্ট করতে? দখলদারদের গণমাধ্যম বলছে দখলদারদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক মতো কাজ করছে না। ইরান আক্রমণের আগে এগুলোকে হ্যাক করে ফেলছে তাদের সাইবার টিমের মাধ্যমে। দ্বিতীয়ত, ইরান যে গতির মিসাইলগুলো মারছে, এগুলোকে দৌড়ে বা তাড়া করে ইন্টারসেপ্ট করার ক্ষমতা এই মিসাইল মানে এই এন্টি মিসাইলগুলো নেই, আয়রন ডোম কিংবা থার্ড। তো আমেরিকা এবং দখলদাররা প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের সেরা দাবি করে তারা ইরানের যখনই নতুন ভেরিয়েন্টের মিসাইলগুলো ইরান মাঠে নামাচ্ছে, তখন তারা সেখানে বোকা হয়ে যাচ্ছে। এবং আজকের লেটেস্ট খবর বলছে আজকের দিনে ইরান যে হিটগুলো করেছে একটিও ঠিক মতো মোকাবেলা করতে পারেনি। আজকে তাদের স্টক মার্কেট শেষ হয়ে গেছে, একটি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে, তাদের মোসাদের একটি গুরুত্বপূর্ণ অফিস বা কার্যালয় ধ্বংস হয়েছে, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা শাখা ধ্বংস হয়েছে, এবং তাদের সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে, তাদের সায়েন্স ইনস্টিটিউট ধ্বংস হয়েছে, যেখানে বসে এই গুরুত্বপূর্ণ সকল প্রযুক্তির, এই যে দখলদারদের প্রযুক্তির বিপ্লব, এটি এখান থেকে তৈরি হয়েছে। 1991 কিংবা 92-তে এটি প্রতিষ্ঠিত হয়েছিল দখলদার দেশে, সেটিকে সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইরান। নাম্বার 2, ইরানের আগের যে মিসাইলগুলো আমরা দেখেছি যেগুলো হুতি মারে কিংবা হিজবুল্লাহ মেরেছে, হামাস তো নিজেরা তৈরি করেছে মামুলি, কিন্তু হুতি কিংবা হিজবুল্লাহ যেগুলো মেরেছে আমরা দেখতাম এই মিসাইলগুলো কোনো একটি জায়গায় পড়ছে, শুধু ওই বাড়িটার ক্ষতি হয়েছে। কিন্তু ইরানের যে অ্যাটাকগুলো প্রতিরক্ষা দপ্তর, মোসাদ দপ্তর বা হাসপাতাল কিংবা তাদের স্টক মার্কেট বা সেনা ঘাঁটি বা নেবাত্তম এয়ারওয়েজ, এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর কথা বললাম, এগুলোতে যে ইরান অ্যাটাক করছে, পুরো ভবনটা 2 ভাগে পড়ে যাচ্ছে। এটা কল্পনা করতে পারেন আপনারা? 1/11 নাকি 9/11 আমেরিকা যেটা ঘটেছিল। তো দখলদার দেশটির মধ্যে তাদের দেশটা যেহেতু ছোট, মানুষ অনেক, প্রায় 1 কোটির মতো মানুষ, এখানে তাদের হাই রাইজ বিল্ডিং গুলো বেশি, উঁচু উঁচু ইমারত বেশি। তো ইরানের জন্য দুটো জিনিস খেয়াল করেন। এক, ইরান এখানে নিখুঁতভাবে তার মিসাইলকে পাঠাচ্ছে। দেখা যাচ্ছে যে একটা বড় হাসপাতাল বা বড় একটা বিল্ডিং 50 তলা, ইরানের টার্গেট হলো তার পাশে থাকা 20 তলা। ইরান এই 50 তলার ভবনের পাশ দিয়ে গলি পেরিয়ে তার মিসাইলকে 20 তলা গিয়ে হিট করাচ্ছে, যেন মানুষ বিমান চালিয়ে গিয়ে হিট করছে। অর্থাৎ একটা ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক মিসাইল কিভাবে নিয়ন্ত্রণ করছে ইরান, বুঝতে পারছেন? একজন পাইলট লাগে না, কিচ্ছু না, জাস্ট তার ভূমি থেকে ছেড়ে দিচ্ছে বা এয়ার টু এয়ার এটা ছেড়ে দিচ্ছে, তারা এটিকে নিয়ন্ত্রণ করছে এবং সেখানে গিয়ে টার্গেটে গিয়ে হিট করছে। এগুলো দেখে নেতানিয়াহুর মাথা নষ্ট হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গেছে, মার্কিন এস্টাবলিশমেন্টের মাথা নষ্ট হয়ে গেছে। কি করে সম্ভব? তাই ট্রাম্প একটু ভরকে গেছেন, আতঙ্কে আছেন, কারণ ইরানের চারপাশে মধ্যপ্রাচ্যের সকল আরব দেশে আমেরিকার ঘাঁটি আছে। এই ঘাঁটিগুলো হিট করবে ইরান যদি আমেরিকায় যুদ্ধে জড়িয়ে পড়ে। তো আজকে ইরান যে মিসাইলগুলো ছুড়েছে, এই মিসাইলগুলো একদম টার্গেটে হিট করেছে, কিন্তু আয়রন ডোম, প্যাট্রিয়ট, অ্যারো কিংবা থার্ড এগুলো একটাও ইন্টারসেপ্ট করতে পারেনি। এখন বলা হচ্ছে হয় দখলদারদের এন্টি মিসাইল শেষ হয়ে গেছে, হয় তাদের এই এয়ার ডিফেন্স অকেজ হয়ে গেছে, আর লোড নিতে পারছে না, হয় তারা ইরান তার মিসাইলের প্রযুক্তি দিয়ে তাদেরকে বিট করে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে কোনোভাবেই ইরানের কাছে এই মুহূর্তে পাত্তাই পাচ্ছে না দখলদার দেশটি। আসেন তারপরের খবর। ইতিমধ্যে চীন তারা আবারও নতুন করে ইরানে একটি কার্গো জাহাজ পাঠিয়েছে। বলা হচ্ছে ইরানের যে জাহাজটি আসছে, আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের দাবি, যখন এটি আসছে তুর্কমেনিস্তান পর্যন্ত আসার পর হঠাৎ করে সেই বিমানটি, কার্গো বিমানটির রাডার বন্ধ হয়ে যাচ্ছে, এটি আর কোনো সিস্টেমে ধরা পড়ে না। এরপর গোপনে কোনো একটি দেশের ল্যান্ড করছে
এবং বলা হচ্ছে এটি বোয়িং 747 কার্গো বিমান। বলছে যে এই চীনের বিমান ভর্তি করে ইরানে কোনো অস্ত্র আসছে অথবা মিসাইল তৈরিতে যে কাঁচামাল প্রয়োজন চীন এগুলো পাঠাচ্ছে ইরানকে উদ্দেশ্য করে। এবং চীন কিন্তু যুদ্ধে নামলেও বোঝা যাবে না, না নামলেও বোঝা যাবে না, কারণ চীন প্রকাশ করে কম, বলে কম, তারা নীরবে কাজ করে। এবং ইতিমধ্যে এর আগেও আমরা বেশ কিছু গণমাধ্যমে দেখেছি চীন এর আগেও প্রায় 4 থেকে 5টি কার্গো বিমান চীনের উদ্দেশ্যে পাঠিয়েছে। আজকে নতুন করে আবারও আলোচনায় এসছে আরো 2টো কার্গো বিমান ইরানে এসছে। বলা হচ্ছে ইরানে আসছে, কিন্তু তার অবস্থান কই আসলে বলা যাচ্ছে না, কারণ এটি একটি নির্দিষ্ট দেশে আসার পর তার রাডার সিস্টেম বন্ধ করে দেয় এবং তুর্কমেনিস্তান পর্যন্ত আসার পথে এটি বোয়িং 747 পর্যন্ত ইন্টারন্যাশনাল ট্রাফিক সিস্টেমে দেখা গেছে। আজকে ধলাইটা খাওয়ার পর নেতানিয়াহু বললেন আলী খামেনির বেঁচে থাকার আর কোনো অধিকার নেই, যে কোনো সময় তাকে আক্রমণ বা হিট করা হবে। আর আলী খামেনি বললেন মৃত্যুর ফয়সালা উপরে হয়, কোনো ব্যক্তি ফয়সালা করে না, ব্যক্তি কেবল উদ্দেশ্য মাত্র। তিনি প্রস্তুত, কিন্তু তিনি আপোষ করবেন না দখলদার বাহিনীর সাথে, যারা গাজায় অজস্র মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে। এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আজ রাতে তাদের বিগ সারপ্রাইজ আসতে পারে। আপনারা দেখেছেন গত 2 বছর ধরে দখলদারদের সাথে প্রতিরোধ বাহিনীর যে যুদ্ধগুলো হয়েছে, সেখানে আমরা খেয়াল করেছি শুক্রবার দিনটা তাদের জন্য একটা বড় দিন। মুসলমানদের জন্য শুক্রবার একটি পবিত্র দিন এবং এই দিনটিতে মুসলমানরা বিজয়ের লক্ষ্যে লড়াই করে। এটা মুসলমানদের বড় বড় সালতানাতেও আমরা দেখেছি। এবার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে গত 7 দিন ধরে যে লড়াইটা করছে দখলদারদের বিরুদ্ধে ইরান, প্রথম দিন বড় রকম ধরা খেয়েও তারা যেভাবে বাউন্স ব্যাক করেছে, যেভাবে ব্যাক করেছে, এটা পৃথিবীর প্রত্যেকটি দেশ অবাক যে ইরান কি করে ব্যাক করেছে এত অল্প সময়ের মধ্যে, এতগুলো শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়ার পরে। তো এখন বলা হচ্ছে, আজকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইউরোপে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে। এটা দিয়ে যুদ্ধবিরতি বা কোনোভাবে একটা সমাধানের চেষ্টা করা হবে, যখন ট্রাম্প দখলদারদের সাথে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ বলছে ট্রাম্পকে পাশ কাটিয়ে, আর কেউ কেউ বলছে ট্রাম্পের অনুমতি নিয়ে। তবে যে বিষয়টি তৈরি হচ্ছে, আজ ইরান নতুন করে আরো কিছু মিসাইল দখলদারকে দেখাতে পারে। এর মধ্যে সাজ্জিল 2, শাহাব 3 এই 2টো মিসাইল নতুন করে আসতে পারে। এবং ইরানের ঝুড়িতে আর কি কি ভয়ঙ্কর মিসাইল আছে এটি বলা এখন মুশকিল। অনেকেই বুঝতে পারছেন না, মানে দখলদারদের পশ্চিমা দুনিয়া তারা বসে আছেন। ইরান মূলত এখানে কৌশল নিচ্ছেন, তারা ওদেরকে হিট করছে, বুঝে শুনে হিট করছে এবং ওরা ধরে নিচ্ছেন যে কোনো সময় পশ্চিমা দুনিয়া ইরানের বিরুদ্ধে লাগতে পারে। আমেরিকা আসতে পারে, ব্রিটেন আসতে পারে, জার্মান আসতে পারে, ফ্রান্স আসতে পারে। তাই শক্তিকে একসাথে ক্ষয় না করে ইরান সেই শক্তিটাকে জমা রাখছে। অতএব একসঙ্গে এতগুলো নিউক্লিয়ার শক্তিধর শত্রুর মোকাবেলা ইরান যেন বড় রকম বিপর্যয় না পড়ে, এই জন্য ইরান বুঝে শুনে টার্গেটে হিট করছে। ইরান জানে কবে এটি থামবে, কোথায় থামতে হয় এটি জানে। ইরান তো একটি 500 বছরের ইতিহাসের একটি দেশ, এদের অনেক লম্বা দীর্ঘ ইতিহাস আছে, বিজয়ের ইতিহাস আছে, সাহসিকতার ইতিহাস আছে। তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই ইরান কেন একসাথে মারছে না? একসাথে মারলে তো হবে না। এই লড়াইটা নিরীহ মানুষকে হত্যার না, এই লড়াইটা হবে ওদের অর্থনৈতিক ধ্বংস, ওদের স্ট্রাকচার ধ্বংস, ওদের সায়েন্স বা বিজ্ঞান প্রযুক্তিকে ধ্বংস, ওদের সেনাকে ধ্বংস, ওদের গোয়েন্দা ইউনিটকে ধ্বংস, এভাবেই ধ্বংস হবে। কারণ সাধারণ জনগণকে মেরে তো আসলে বিজয় আসে না। যেমন গাজায় কোনো বিজয় পায়নি যতক্ষণ হামাস টিকে আছে। যে কারণে ইরান মূলত কৌশলগত কারণে তারা বুঝে শুনে এখন আক্রমণ করছে, একসাথে করছে না। কারণ কালকে হয়তো আমেরিকার সাথে লড়তে হবে, তো আমেরিকার সাথে লড়তে গেলেই সকল মিসাইল শেষ করলে হবে না। এখন ইরান যে কৌশলটি নিচ্ছে, তারা কৌশলে তারা নতুন ভেরিয়েন্টের মিসাইল গুলোকে এখন মার্কেটে আনছে এবং একটা একটা করে তাদেরকে পরিচিত করাচ্ছে। বুঝতে পারছেন? এই নতুন সাজ্জিল 2 কিংবা শাহাব 3 এগুলো আগে দেখেনি পশ্চিমা দুনিয়া, এগুলো নতুন করে এনেছে এবং এগুলো মার্কেটে বা এগুলো তখন দখলদার দেশে ঢোকে তাদের মাথা এলোমেলো হয়ে যায়, তাদের রাডার সিস্টেমে খুঁজে পায় না, তাদের এয়ার ডিফেন্স ইন্টারসেপ্ট করার সুযোগই পাচ্ছে না,
তার মানে ইরান যে কথা দিয়েছিল সে কথা রেখেছে। আসেন, ইরান শুধু আক্রমণ করছে বা আক্রমণ করে থেমে থাকতে তাই নয়, ইরান ভেতরে ভেতরে মোসাদের বিশাল বিশাল এজেন্ট গ্রুপকে ধরে ফেলছে। আজকে প্রচুর অস্ত্র, ড্রোন, বিস্ফোরক সহ মোসাদের 18 থেকে 20 জনকে পাকড়াও করেছে ইরান। এরা সরাসরি ওই দখলদারদের ইন্টেলিজেন্সের হয়ে কাজ করছিল এবং ইরানের মধ্যে বড় রকম প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইরানের নিরাপত্তা বাহিনী এই 18 থেকে 20 জন মোসাদ এজেন্টকে একেবারে ড্রোন, বিস্ফোরক সহ আটক করেছে এবং ইরানের গণমাধ্যম বলছে আরো অনেক এজেন্টরা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে আছে। তাদের যাদেরকে ধরেছে তাদের সূত্র ধরে, তাদের রেফারেন্স ধরে বা তাদের তথ্য নিয়ে বাকিদের ধরার কাজ চলছে এবং অনেকেই ইতিমধ্যে ইরান ছেড়ে সীমান্ত দিয়ে পালিয়ে গেছে এবং সীমান্তগুলোতে ইরান কঠিন পাহারা বসিয়েছে পালাবার আগে যেন তাদের ধরা যায়। ইরান তো আঘাতটা খেয়েছে এই বিশ্বাসঘাতক বা যেটা বলবো যে আমরা কথা বেঈমান মির্জাফর বা মীর সাদিকদের হাতে। তো ইরান এবার সেখানে খুব সতর্ক হয়েছে এবং তাদেরকে যে কোনো ভাবে ধরার চেষ্টা করছে। ইতিমধ্যে বলা হচ্ছে যে চীনের, যেটা আমরা বলছিলাম যে চীনের দুটো ইলেকট্রনিক সার্ভিলেন্স শিপ, প্রথমে তো জাহাজের কথা বলেছি, এবার আসছে চীনের দুটো ইলেকট্রনিক সার্ভিলেন্স শিপ পার্সিয়ান গল্ফে এসে পৌঁছেছে। বলা হচ্ছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারকে বা যুদ্ধ জাহাজকে টেক্কা বা ব্রেক দিতে চীনের এই ইলেকট্রনিক সার্ভিলেন্স শিপ পার্সিয়ান গল্ফে এসে পৌঁছেছে। অর্থাৎ ইরানকে হয়তোবা এরা একা ছেড়ে দিচ্ছে না মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে, পরবর্তী বোঝা যাবে। তো চীনের যে দুটো সার্ভিলেন্স শিপ এসে পৌঁছেছে পার্সিয়ান গল্ফে, এটিও ইরানের জন্য একটি সুখকর খবর। আমেরিকাকে টাফ টাইম দেওয়ার জন্য এরা প্রস্তুতি নিচ্ছে। দর্শক, এদিকে যখন ইরান দখলদার দেশটিতে আক্রমণ করে, খেয়াল কর মানে তাদের যে গণমাধ্যমগুলো বলছে যে প্রথমে অ্যালার্ম বাজে, ওয়ার্নিং সিস্টেম অন হয়ে যায় যখনই শত্রুর কোনো রকেট, মিসাইল, ড্রোন, যুদ্ধ বিমান দখলদার দেশটিতে প্রবেশ করে, অটোমেটিক সেই দেশটির মধ্যে সাইরেন বেজে ওঠে এবং মানুষ দ্রুত শেল্টার জোনে চলে যায়, তাই তো? কিন্তু ইরান এখন যে আক্রমণগুলো করছে, এই আক্রমণের ফলে আর সাইরেন বাজে না। ইরান সাইবার অ্যাটাক চালিয়ে তাদের এই ডিফেন্স পদ্ধতিকে হ্যাক করে ফেলেছে, তাদের এয়ার ডিফেন্সকে বোকা বানিয়ে ফেলছে। যখনই ইরান অ্যাটাক করে তখন দেখা যায় কোনো সাইরেন বাজে না, বরং ইরান যে বক্তব্য রেকর্ড করে দিয়েছে যে তারা মুকাদ্দাস বিজয় করবে, বাইতুল মুকাদ্দাস বিজয় করবে, অথবা তারা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণীটি প্রচারের সুবর্ণ সুযোগ পেয়েছে দখলদার দেশটিতে। যখনই অ্যাটাক করে এবং অটোমেটিক সাইরেন বাজবে, তখন এই সিস্টেমকে তারা, ওয়ার্নিং সিস্টেমকে হ্যাক করে সেখানে ইরান তার নিজের বক্তব্য প্রচার করছে। বুঝতে পারছেন? কখনো করছে, কখনো করছে না। তো এইভাবে দেখা যাচ্ছে যে আজকের লেটেস্ট যে আপডেট, হাসপাতাল এবং মোসাদ কার্যালয় এবং সেনা গোয়েন্দা কার্যালয় এবং স্টক মার্কেট সহ বা তাদের যে কি বলে, তাদের যে বিজ্ঞান বা সায়েন্স ইনস্টিটিউট, এখানে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণে অজস্র মানুষ প্রাণ হারিয়েছে। দখলদারদের গণমাধ্যম বলছে যে এগুলো একটাও প্রচার করতে দিচ্ছে না তাদেরকে, একটাও। নিহতের সংখ্যা এত বেশি যেটা কল্পনাতীত। তার মানে ইরান তাদেরকে ধসিয়ে দিয়েছে, এটা কনফার্ম। প্রিয় দর্শক, এদিকে ইরানের নিউক্লিয়ার প্রজেক্টে আক্রমণ করেছে দখলদার। এরপর তারা প্রচার করেছে যে ইরানের ওই কেন্দ্রে অ্যাটাক চালিয়েছে দখলদার দেশটি। কিছুক্ষণ পর, আজকে দুপুরের লাইভে বলেছিলাম, রাশিয়া বলেছে ওই পাওয়ার প্ল্যান্ট ইরানের, সেখানে রাশিয়ান নিউক্লিয়ার বিশেষজ্ঞরা কাজ করছে। যদি আমার কোনো নিউক্লিয়ার বিশেষজ্ঞ দখলদারদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়, আহত কিংবা নিহত হয়,
তাহলে এই যুদ্ধে রাশিয়া জড়িয়ে পড়বে। এটি দখলদারদের জন্য একটা বড় ধাক্কা। অর্থাৎ প্রথমে তারা বলেছিল আমরা ইরানের ওই নিউক্লিয়ার প্রজেক্টে অ্যাটাক করেছি। এরপর ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে ইরানের ওই প্রজেক্টগুলোতে আমাদের নিউক্লিয়ার এক্সপার্টরা কাজ করছে, তখন দখলদার দেশটির পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। বলছে যে আমরা ভুল করে এটি বলেছি না, আমরা ওখানে কোনো আক্রমণ করিনি। তার মানে রাশিয়া কৌশলে ইরানের বেশ কিছু নিউক্লিয়ার প্রজেক্টে তাদের এক্সপার্টদের বসিয়ে রেখেছে। অর্থাৎ আর আমার লেজে পাড়া দে, আমি তোকে ধরব। দর্শক, এর পরের যে খবর সেটি হলো তুরস্ক। রজব তাইয়্যিপ এরদোয়ান তার দেশের সেনাবাহিনীকে একটি বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছে। তিনি বলেছেন যেভাবে যুদ্ধ এগিয়ে আসছে এবং যেভাবে দখলদারিত্ব বাড়ছে, তুরস্ককে প্রস্তুতি নিতে হবে এবং সীমান্তে কড়া পাহারা বসিয়েছে তুরস্ক। পাশাপাশি তুরস্কের সেনাবাহিনী বা তার যে বাহিনীগুলো, তার যে উন্নত প্রযুক্তি, যুদ্ধের যে প্রযুক্তি ব্যবহার করবে, এগুলোকে দ্রুত মাঠে নামাচ্ছে তুরস্ক। তার মানে রজব তাইয়্যিপ এরদোয়ানের কাছে কোনো বড় মেসেজ আছে। এটি হয়তো বা বিশ্বযুদ্ধের দিকে রূপ নিতে পারে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে ফ্রান্স, জার্মান এবং ব্রিটেন সহ ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। সেই বৈঠকে হয়তো জানা যাবে শেষ পর্যন্ত এই যুদ্ধ আরো দীর্ঘ হবে নাকি থেমে যাবে। তবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে তারা অনুমতি পেয়ে গেছে যুদ্ধের, কেবল ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষা। এখন ট্রাম্প বোঝার চেষ্টা করছেন এই যুদ্ধে জড়িয়ে গেলে আমেরিকার লাভ হবে না ক্ষতি হবে, নাকি তিনি কোনো একটি ছুতোয় যুদ্ধবিরতি ঘটাবেন। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকার মধ্যস্থতায় হবে না, কারণ আমেরিকা সকালে একটি বলে, বিকালে একটি বলে, তাদেরকে বিশ্বাস করা যায় না। তো সবকিছু মিলে দখলদার দেশটি যে পরিমাণ ক্ষতির মুখে পড়ছে, হ্যাঁ ইরানেরও ক্ষতি হচ্ছে, ইরানেরও গুরুত্বপূর্ণ জায়গায় হিট করছে, সিভিলিয়ানদের টার্গেট করছে দখলদার শক্তি। সবকিছু মিলে এটুকু বোঝা যাচ্ছে যে ইরান একেবারে যে অজেয় বিষয়টি এরকম না, তাহলে বিষয়টা মিথ্যে হবে। ইরানের ভেতরেও আক্রমণ হচ্ছে, তবে ইরান তাদেরকে আরো শক্তভাবে আঘাত করছে। যুদ্ধের কারণে ঘর ছেড়ে কয়েক হাজার ইহুদি ইসরায়েল পালিয়ে যাচ্ছে। এটিও নেতানিয়াহুর জন্য বড় দুঃসংবাদ। এবং মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে প্রবেশ সীমিত করেছে যুক্তরাষ্ট্র এবং সেখান থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন তার দেশবাসীকে যে তারা সবাই যেন প্রস্তুত থাকে এবং দখলদার দেশটিকে সর্বোচ্চ শাস্তি ভোগ করার প্রস্তুতি নিয়েছে তার দেশের আইআরজিসি বা তার দেশের সামরিক বাহিনী। সেই বিষয়টিও তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন। আমি যদি সুযোগ পাই আপনাদের দুই একটা প্রশ্ন সুযোগ আছে কিনা। 28 মিনিট হয়ে গেছে। ভাই, ইহুদির ছবি আপনার বাম পাশে, এটি আসলে ইহুদি হিসেবে রাখা না, একটি সংবাদ আপনাদের বোঝার স্বার্থে আমি একটি ছবি দিলে দেখা যাবে আবার ভিডিওটা আটকে দেবে। দুটো ছবি রাখতে হয়, কারণ যে মাধ্যমে আমি আপনাদের খবর দিচ্ছি মাধ্যমগুলো আমাদের না, আমরা এখানে ব্যর্থ, আমাদের কোনো মাধ্যম নেই। দর্শক, বিদায় নিচ্ছি। আগামী শুক্রবার, আজকে জুমা রাত, ইরান বিগ সারপ্রাইজ দিতে যাচ্ছে আশা রাখি, এবং সেই সারপ্রাইজে দখলদারদের কতটুকু কান্নার আওয়াজ আমরা কান পেতে শুনতে পাই, আমরা অপেক্ষা আছি। আশা করব ইরান গাজার লক্ষ লক্ষ মানুষের কান্নার প্রতিশোধ নেবে এবং অজস্র মানুষের স্বজন হারানো বেদনা দখলদাররা এবার টের পাবে। এই দিনটির অপেক্ষায় আমরা আছি। বিজয় হবে শান্তিবাদীদের, মানবতাবাদীদের, এবং বিজয় হবে সত্যবাদীদের। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, অবশ্যই আপডেট খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ওপেন দ্য আইস। ফেসবুকে যারা দেখছেন, মাসুম মাহবুব, এই পেজটি আপনারা লাইক এবং ফলো করতে পারেন। অন্যকে দেখার জন্য একটু বেশি বেশি শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ সুস্থ রাখলে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।